রোজার মাসে কেউ রোজা আছে কিনা এটা জিজ্ঞেস করলে সেও লজ্জা পাইতে পারে, ঠিক আছে, সে হয়তো কোনো কারণে লজ্জা নাও থাকতে পারে, ঠিক আছে। এই জন্য আমরা কেউ এটা জিজ্ঞেস করবো না যে কে রোজা আছেন বা কে রোজা নেই, ঠিক আছে। আমরা ধরে নেব যে সবাই রোজা আছে, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমি পেয়ারে পেয়ারে বসতে বলছি এই জন্যে দুজন দুজন করে, যে আজকে আমরা একটা অন্য জিনিস শিখবো। এটা কেউ আপনাদের সচরাচর শিখাবে না, সেটা হলো যে কীভাবে রুগী দেখতে হয়, ঠিক আছে। কিভাবে রুগী দেখতে হয় এটা আমরা শিখবো। তার আগে আমাদের যেহেতু সামনে পরীক্ষা আছে, সেহেতু আমরা এটা একটু করবো। সবাই সূচিপত্রটা বের করেন। সূচিপত্রটা বের করছেন? সূচিপত্রের প্রথম পেজটা ওইখানে দেখেন যে লেখা আছে টিকা, ঠিক আছে, ফার্মাকোলজি পাইছেন? প্রথম শব্দটা এটা একটু করে নেন। এটা ছিল যে ফার্মাকোলজি, ফার্মাকিসিয়ান, ড্রাগ, মেডিসিন, ঠিক আছে, এরকম বিভিন্ন প্রকারের টিকা আসবে আপনাদের পরীক্ষাতে, ঠিক আছে। ঠিক তার অপর পেজটা উল্টা, এটা ছিল যে ফার্মাকোলজি। ফার্মাকোলজিটা কি? চিকিৎসা বিজ্ঞানের যে শাখার মাধ্যমে ঔষধের উৎস, ঔষধের প্রস্তুত প্রণালী, মানব শরীরে রোগের জন্য ঔষধের প্রয়োগ, গুণাবলী, কার্যাবলী, পার্শ্ব প্রতিক্রিয়ার বিরুদ্ধে ব্যবহার, সাবধানতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত যে বিদ্যা জানা যায় তাকে ফার্মাকোলজি বলে। ফার্মাকোলজিটা হচ্ছিল যে এমন একটা জিনিস যে যেখানে আপনার ওষুধটা কিভাবে তৈরি হচ্ছে, কোথা থেকে কাঁচামালগুলো আসতেছে, হ্যাঁ, কিভাবে তৈরি হবে, কতটুকু। একটা ওষুধ কিন্তু শুধুমাত্র একটা ওষুধই না, ওর সাথে কিন্তু একটা অন্যান্য সাবস্টেন্সও থাকে। একটা ওষুধ কখনো একটা হইতে পারে না, যেমন একটা প্যারাসিটামল, ঠিক আছে, এর যে কাঁচামাল আছে প্যারাসিটামল, এই প্যারাসিটামলটার সাথে কিন্তু অন্য কিছু মিশানো লাগে ওইটা ট্যাবলেট ফর্মে দিতে। ট্যাবলেট ফর্মের সাথে অন্য কিছু, সেটা হোক অন্য কোনো মেডিসিনের স্থাপন, হইতে পারে আটার গুঁড়া, হইতে পারে ময়দার গুঁড়া, ঠিক আছে, এরকম একটা কিছু দিয়ে তারপরে কিন্তু ট্যাবলেটের রূপ দেওয়া হয়। তারপরে হচ্ছিল যে সাপোজিটরি, ঠিক আছে, সাপোজিটরির সাথে কিন্তু অন্য উপাদান মিশায় তারপরে ওইটা করা হয়। ওইটা এমনভাবে তৈরি করা হয়, প্যারাসিটামলটা যদি যেমন একভাবে তৈরি করা হয় যে ওইটা গিলে খাবে, পেটের ভিতর যাবে, তারপরে গলবে, ঠিক আছে, এর সাথে অন্যান্য সাবস্টেন্স যোগ করা হয়। এই জন্য কিন্তু প্যারাসিটামল মানে শুধু প্যারাসিটামল না, ওর ভিতরে অন্য জিনিসও থাকে, ঠিক আছে। সেরকম সাপোজিটরির ক্ষেত্রেও কিন্তু ওই একই জিনিস, অন্য জিনিস থাকে। তারপরে সিরাপ, ঠিক আছে, শুধু কিন্তু সিরাপ যেটা দেখি ওইটা কিন্তু সিরাপ না। যেমন বেশিরভাগ অ্যাজিথ্রোমাইসিন বা সেফিকজিম এই করলে বলে যে এই ওষুধ খাওয়াইতে গেলে বাচ্চা বমি করে, ঠিক আছে, শতকরা 95% বাচ্চা নিয়ে আসে যে কি সিরাপ দিয়েছেন, তা আমি খেতে পারি না, বাচ্চা খাবে কি। আসলে ওইটা বিটা মাস্ক করা থাকে। বিটা মাস্ক বলতে কি, যে ভিতরে ওষুধ থাকবে, তার উপরে একটা আলাদাভাবে সুন্দরভাবে চকলেট বা অন্যান্য একটা ফ্লেভারের কাভার দেওয়া থাকবে, যেটা মিষ্টি, ঠিক আছে, যেটা মিষ্টি। একটা ভালো জিনিস শিখে রাখেন, একটা ওষুধ যদি আমরা এইভাবে ঝাঁকাই, ঠিক আছে, ঝাঁকাইলে তখন কি হবে, ওই বিটা মাস্কটা ফাইটে যায়, ফাইটে গেলে উপরের ওই কভারটা ফাইটে যায়, ফাইটে গেলে ভিতরের তিতা স্বাদটা বের হয়ে আসে। এই জন্য ওষুধ আমরা কখনো এইভাবে ঝাঁকাবো না। জাস্ট প্রথমবার একটু পাউডারগুলো আলাদা করে নেব, তারপর অর্ধেকটা পানি দিব, ওষুধ গুলাবো, তারপরে বাদ বাকি পানিটা দিয়ে ওষুধটা জাস্ট এইভাবেই করবো। এবং প্রতিবার খাবারের পরে বোতলটা নিয়ে এইভাবে 2-3 বার করে তারপরে খাবো, নট এইভাবে ঝাঁকানো। ডাক্তার খাওয়াইতে বলছে, ঝাঁকাইতে ঝাঁকাইতে একদম আলিশ বের করে লাগছে, তখন তো সেটা তিতাই করবে। আর যদি কোনো বাচ্চা কোনো ওষুধ খেতে না চায়, আপনি নিজেই একটু জিহ্বায় লাগায় দেখবেন, বা আপনি নিজে একটু ঘ্রাণটা নেবেন, তাতে যদি মনে হয় যে আপনার কাছে যদি ঝাঁঝালো লাগে, আপনার কাছে যদি তিতা লাগে, তাহলে ওই বাচ্চা কিভাবে ওই ওষুধ খাবে, ঠিক আছে। তো এই জন্য ওষুধকে বিভিন্ন রূপে বিভিন্ন স্বাদে দিতে গেলে ওষুধের সাথে অন্য কিছু সাবস্টেন্স করা হয়। এই যে প্রক্রিয়াগুলো আছে, এটা কিভাবে ল্যাবে প্রস্তুত করা হয়, এটার কাঁচামালটা কোথা থেকে আসে, ঠিক আছে, এটা কি করে, এটা ব্যবহার করলে কি কি রোগের জন্য ব্যবহার করা যাবে, তারপরে কি কি রোগের জন্য ব্যবহার করা যাবে না, কি কি রোগ থাকলে দেওয়া যাবে না, এটা খাইলে কি কি হইতে পারে, ঠিক আছে। এই সব জিনিস নিয়ে যেখানে কি করা হয়, এইটা আসলে ফার্মাকোলজি। এই যেইখানে এই বই মানে এই জিনিসটা পড়ানো হয়, সেটা আসলে সাইকোলজি, ফার্মাকোলজি, ঠিক আছে। তারপর ছিল
ফার্মাসিস্ট 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 হচ্ছিল এমন একজন ব্যক্তি, ঠিক আছে, যে ওষুধ তৈরি করে, ওষুধের মাত্রাটা ঠিক করে দেয়। এই যে আমরা যে ডাক্তার আছি, আমরা ওষুধের ডোজ লিখে দিই না, এতটুকু খাবে, 1 চামচ খাবে, 1.5 চামচ খাবে, 2 চামচ খাবে, এটা কিন্তু ডাক্তারের কাজ না। এইটা কাজ হচ্ছিল ফার্মাসিস্টের কাজ। আপনি শুধুমাত্র ওষুধের নামটা লিখে দিবেন, ওষুধের নামটা লিখে দেবেন। এই যে ফার্মাসিস্ট আলাদাভাবে পড়ে না, তার কাজ হবে হচ্ছিল ওই বাচ্চার বডি ওয়েট অনুযায়ী কতটুকু ওষুধ দিবে, ঠিক আছে, সেটি করতে। ওই যে দেখেন না যে হোমিওপ্যাথিতে ওষুধ লিখে দেয়, পুড়িয়া কিন্তু আরেকজন বানায় দেয়, ঠিক আছে। এই যে যে আমরা যে কতটুকু পরিমাণ করে কতটুকু খাবে, এটা কিন্তু বাংলাদেশে যেহেতু ওইভাবে ফার্মাসিস্ট নেই, ঠিক আছে, সেজন্য ডাক্তাররাই লিখে দেয় যে 1 ট্যাবলেট করে 2 বার, ঠিক আছে। কিন্তু ডাক্তারের মূল কাজ হবে হচ্ছিল রোগটা ধরা, ঠিক আছে। রোগটা ধরার পরে সে কতটুকু ওষুধ পাবে, ঠিক আছে, কয় বেলা খাবে, কতদিন খাবে, ঠিক আছে, কিভাবে খাবে, এইটা বলা হচ্ছিল ফার্মাসিস্টের কাজ। যেই কাজটা করে সেই ফার্মাসিস্ট, ঠিক আছে। তারপর ছিল ঔষধ, ঠিক আছে। ঔষধ হচ্ছিল এমন একটা জিনিস যে যেটা বাইরের থেকে একটা আর্টিফিশিয়াল জিনিস হোক বা প্রাকৃতিকভাবে হোক বা শরীরের থেকে উৎপন্ন করে হোক, যেটা দিয়ে আমাদের রোগ সারে বা আমাদের মানে আমরা যে অসুস্থতা আছি, ঠিক আছে, এটা থেকে যেই করে সেটাই হচ্ছিল ওষুধ। এটা পানি পড়া হইতে পারে, পানি পড়া হইতে পারে, মাটি পড়াও হইতে পারে, এটাও কিন্তু একটা ওষুধ, ঠিক আছে। বাট ওইটা আধ্যাত্মিক একটা ওষুধ, ঠিক আছে। আর এইটা হচ্ছিল মানে স্বীকৃত একটা ওষুধ। প্রাকৃতিক ওষুধটা ছিল আয়ুর্বেদ, ঠিক আছে। কিমোথেরাপি রোগীর দেহে সামান্য পরিমাণ ক্ষতিকর ক্রিয়াহীন বিশেষ রাসায়নিক বস্তু দ্বারা ইনজেকশন ও ম্যালিগন্যান্ট জাতীয় রোগের জন্য কেমোথেরাপি জিনিসটা হচ্ছে যে যেই জিনিসগুলো খুব খারাপ, ঠিক আছে, এই জিনিসগুলোকে এগুলো তো আমাদের শরীরে প্রথমে এক জায়গায় তৈরি হয়, তারপরে এইটা যখন আপনার শরীরে ছড়ায় পড়ে তখন তো সব জায়গায় রক্তের ভিতর তো আমাদের ঢুকে মারা সম্ভব না, ঠিক আছে। তখন আমরা কি করি, বিভিন্ন ওষুধের কম্বিনেশন করে এই সব ক্যান্সারের বিরুদ্ধে যে ইয়েগুলো দেওয়া হয়, ঠিক আছে, এইটাকে বলা হয় কেমোথেরাপি, ঠিক আছে। এগুলো জাস্ট মনে রাখতে হবে, পরীক্ষার জন্য আমাদের একটু পড়তে হবে। ফার্মাকোকপিয়া, ঠিক আছে। ফার্মাকোকপিয়া হচ্ছে ড্রাগ আইন গঠিত শাস্ত্র, ঠিক আছে। ফার্মাকোকপিয়া সাধারণত আমরা বিপি, ওষুধের পাশে লেখা দেখি না, বিপি মানে ব্রিটিশ ফর্মুলা, ঠিক আছে। ব্রিটিশ ফর্মুলা, এটার থেকে আমরা বুঝতে পারি যে আমরা কোন ফর্মুলায় ওই ওষুধটা তৈরি হচ্ছে, এটা ব্রিটিশ ফর্মুলায় তৈরি হচ্ছে। ব্রিটিশটা এই করছে যে 1 ফোঁটা পানির সাথে 10 ফোঁটা প্যারাসিটামল দিলে, ঠিক আছে, এটা মানুষের ব্যবহারের উপযোগী হবে। এই যে তারা ফর্মুলাটা তৈরি করলো, ঠিক আছে, এতে মানুষের কোনো ক্ষতি হবে না। এই যে ফর্মুলাটা তৈরি করলো, ঠিক আছে, এইটাই হচ্ছে কিন্তু মানে এইটার একটা লিখিত একটা স্বীকৃতি লাগে, ঠিক আছে। এটা যেই দেশের বিজ্ঞানী এটা আবিষ্কার করছে সেইটার অনুযায়ী এটা ছিল আমরা সাধারণত ব্রিটিশ ফর্মুলা, ঠিক আছে। আর ইউএসপি, ঠিক আছে, মানে ইউএসএফ, ওই যে ইউএসএফডি আছে না, ইউনাইটেড স্টেট ড্রাগ ফর্মুলা, ঠিক আছে। আমাদের দেশে সাধারণত ব্রিটিশ ফর্মুলাটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এগুলো জাস্ট জানার জন্য, এগুলো আমাদের জানার জন্য আর পরীক্ষায় পাশের জন্য, এগুলো আমাদের কোনো কাজে আসবে না, আমাদের কোনো পরীক্ষাতে আসবে, এছাড়া এগুলো আর আমাদের তেমন কোনো কাজে লাগবে না। কিন্তু ফার্মাসিস্ট কাকে বলে বা ফার্মাসিস্ট কি, এটা জানতে গেলে এগুলো আমাদের কাজে লাগবে। তারপরে হচ্ছে ফার্মাকোপিয়া তো বললাম, টক্সিকোলজি, ঠিক আছে। হ্যাঁ, ড্রাগটা হচ্ছে যেই জিনিসটা ব্যবহার করলে, ঠিক আছে, আমাদের রোগটা নিরাময় হবে, ঠিক আছে, আমাদের কষ্টটা লাঘব হবে, সেটাই হচ্ছিল ড্রাগ, ঠিক আছে। সেটাই হচ্ছিল ড্রাগ। এটাও হইতে পারে পানি পড়া, ঠিক আছে, হ্যাঁ, মাটি পড়া, এগুলো হচ্ছিল আধ্যাত্মিক চিকিৎসা, ঠিক আছে। আর ভেষজ হচ্ছিল ইউনানি,
যে বোতল কোম্পানি, ইউনানি, জি। ঠিক আছে, ইউনানি, ঠিক আছে। তারপরে হচ্ছে আর আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যালোপ্যাথি, আর একটা হোমিওপ্যাথিও কিন্তু একটা ঠিক আছে। তো তারা যেই জিনিসটা দিবে, এরা সবাই কেউ না কেউ তো কিছু দেবে, কেউ তেল পোড়া দেবে, কেউ ফোঁটা খাইতে দিবে, কেউ সিরাপ খাইতে দেবে, কেউ ট্যাবলেট খাইতে দেবে। এই যে যেই জিনিসটা খাইতে দেয় সেই জিনিসটাই হচ্ছিল ড্রাগ। তারপরে কি আছে? টক্সিকোলজি, স্যার ফার্মেসি আছে, ফার্মাকোপিয়া, ও এমন ফার্মেসি। একটা ওষুধ প্রস্তুতের পরে, ঠিক আছে, একটা ওষুধের প্রস্তুতির পরে সেটা কিভাবে সংরক্ষণ করতে হবে, ঠিক আছে, তারপরে কিভাবে সাজাইতে হবে, এইটা নিয়ে যে ইয়েতেই করা হয়, এটা হচ্ছে ফার্মেসি। ফার্মাসিস্ট তো বলছি, ফার্মাসিস্ট বলছি। টক্সিকোলজি, ঠিক আছে, এই বিদ্যা, এটা ছিল বিষ বিদ্যা, এটা আমাদের সহসায় লাগে না, ঠিক আছে। বিষ বিদ্যা এটা আমাদের লাগে না, এটা লাগে হচ্ছে ফরেনসিক ডিপার্টমেন্টে লাগে, ফরেনসিক ডিপার্টমেন্টে লাগে। যে একটা মানুষ মারা গেছে, সে কত, সে বিষক্রিয়া মারা গেছে নাকি অন্য কোনো ইয়েতে মারা গেছে, ঠিক আছে, এগুলোর জন্য এই টক্সিকোলজিটা যদি আমরা পড়ি, এগুলো হচ্ছে মেডিকেলের এর, এগুলো কিন্তু এক একটা পথ, ঠিক আছে। যারা টক্সিকোলজি নিয়ে ই করে এরা কিন্তু ফরেনসিক ইয়ে লাগে, মানে মর্গে কাজ করে, বা তাদের আলাদা ল্যাব আছে, ওইখানে নিয়ে যে লাশ নিয়ে যে পোস্টমর্টম করে না, এই কাজগুলো হচ্ছিল এই টক্সিকোলজির লোকজন করে থাকে, ঠিক আছে। নিচের সাংকেতিক চিহ্ন, ঠিক আছে, এগুলো কি আমার বলার দরকার আছে? এগুলো আমার বলার দরকার নেই। আচ্ছা, এখানে কয়েকটা ওষুধের ইয়ে দেওয়া আছে, ঠিক আছে। যেমন ডোজ, ডোজ কাকে বলে, ডোজ কত প্রকারের, কি কি, কোন কোন শর্তের উপরে ডোজ নির্ভর করে, বিস্তারিত এই পাশে দেওয়া আছে। ওষুধের ডোজ কত, এই যে ওষুধের ডোজ কাকে বলে, ব্রেকফাস্ট পরে পাওয়া গেছে। 3 নম্বর প্রশ্ন, তিন নম্বর প্রশ্ন, কি কত প্রকার, কি কি কোন কোন শর্তের উপর ডোজ নির্ভর করে, রোগের প্রচন্ডতার উপর ভিত্তি করে আশানুরূপ ফলের জন্য একজন চিকিৎসক এক বা বিভক্ত মাত্রায় যে ঔষধ রোগীকে ব্যবহারের জন্য দেয় তাকে ডোজ বলে। ডোজ বলতে হচ্ছিল যে আমি প্যারাসিটামল একটা দিব না দুইটা দিব, নাকি অর্ধেক দিব, ঠিক আছে, কয়বার দিব, ঠিক আছে, কি পরিমাণ দেব, ঠিক আছে, এগুলো যে নির্ধারণ করে, মানে নির্ধারণ করি আমরা, এইটা হচ্ছিল ডোজ। বোঝা গেছে ডোজটা? এটা হচ্ছিল যে সাধারণ প্রশ্ন, এগুলো সাধারণত আমাদের চলাচলের ক্ষেত্রেই করে। যখন আপনি নতুন ডাক্তার হবেন তখন আপনাকে বিভিন্ন জন বিভিন্ন রকমের প্রশ্ন করবে, ঠিক আছে। এই প্রশ্ন করলে আপনারা জন্য এই উত্তরগুলো দিতে পারেন। আমি চাই যে আমার স্টুডেন্টরা এগুলো অবশ্যই জানবে। যদি তারপরেও বেশি কোনো সমস্যা হয়, যে কোনো সময় অনলাইনে আমাকে নক দিবেন, ঠিক আছে, আমি এগুলো আরো ভালো করে করবো, আরো ভালো করে বুঝাই দিব। আমি যেহেতু আজকে ওইটা আমি টার্গেট নিয়ে আসছি যে আপনাদের ওই জিনিসটা পড়াবো, এই জন্য আমি এগুলো একটু দ্রুত টেনে যাচ্ছি, ঠিক আছে। ডোজের প্রকার, ডোজ হচ্ছিল 5 প্রকার: থেরাপিউটিক ডোজ, মিনিমাম ডোজ, ম্যাক্সিমাম ডোজ, লেথাল ডোজ, ঠিক আছে, আর ফেটাল ডোজ। এই থেরাপিউটিক ডোজ কোনো নির্দিষ্ট রোগের চিকিৎসার জন্য কোনো ঔষধের যে মাত্রা দেওয়ার প্রয়োজন তাকে ওই ওষুধের থেরাপিউটিক ডোজ বলে।
যেমন একটা মনে করেন যে অ্যাডাল্ট মানুষকে আমরা 2000 মিলিগ্রাম করে 4000 মিলিগ্রাম করে ওষুধ দিতে পারি। 4000 মিলিগ্রাম কয় ভাবে ভাগ করে দিব? 4000 মিলিগ্রামকে 4 ভাগে ভাগ করে দিব, ঠিক আছে? 4 ভাগে ভাগ করে দিব, বা ইচ্ছা করলে আমরা 8 ভাগেও ভাগ করে দিতে পারি। তো 8 ভাগে ভাগ করে দিলে তো সে সারাদিন ওষুধই খাইতে থাকবে, ঘুমাবে কখন? এই জন্য আমরা একটু করে দিই। তো স্বাভাবিকভাবে আমরা সিঙ্গেল নর্মাল ডোজটাই ধরি, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমরা যে 500 মিলিগ্রামের ট্যাবলেট 3 বার দিই, ঠিক আছে? 500 মিলিগ্রামের ট্যাবলেট যে 3টা দিই, এটাই হচ্ছিল তার থেরাপিউটিক ডোজ, ঠিক আছে? তারপর ছিল মিনিমাম ডোজ। মিনিমাম ডোজটা এটা হচ্ছিল যে কোনো রোগীর চিকিৎসার আশানুরূপ ফলের জন্য নিম্নোক্ত যে মাত্রায় ঔষধের প্রয়োজন হয় তাকে মিনিমাম ডোজ বলে। মিনিমাম ডোজ। ঘুমের ওষুধ, যে কোনো একটা ঘুমের ওষুধের নাম বলেন তো। ক্লোপটেন, ঠিক আছে। আর ডিসোপেনটা হলে সবচেয়ে ভালো হয়। ডিসোপেন্টের কয়টা স্ট্রেন্থে পাওয়া যায়? কয়েকটা স্ট্রেন্থেই পাওয়া যায়। 0.5 মানে 0.5, ঠিক আছে, 1 2 ইনজেকশন আছে কিন্তু 1, ঠিক আছে। তো এই রোগীকে আমরা 2 দিয়ে শুরু করতে পারি, 2 দিয়ে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তাকে আমরা 2 না দিয়ে 0.5 দিতে পারি না? 0.5 দিয়ে তাকে আমরা শুরু করব। এই যে 0.5, ঠিক আছে, এইটা হচ্ছিল তার জন্য মিনিমাম ডোজ। যখন মিনিমামের কাজ না হবে তখন আরেকটু বাড়াবো, ঠিক আছে। তখন এটা হচ্ছিল ম্যাক্সিমাম ডোজ, ঠিক আছে। ম্যাক্সিমাম ডোজ যখন 0.5 এর থেকে আরো বাড়াবো, ঠিক আছে, 2 পর্যন্ত বাড়াবো, ম্যাক্সিমাম ডোজ। তারপর হচ্ছিল লেথাল টক্সিক ডোজ। কোনো ওষুধ প্রয়োগের পরীক্ষাধীন প্রাণীর কিছু মারা গেলে তখন তার ক্ষতির কারণ মাত্রা লেথাল টক্সিক ডোজ বলে। মানে এমন মাত্রায় দিলাম, বিশেষ করে যারা নেশা করে, এগুলো তো আর ওইভাবে ডাক্তাররা দেয় না, বিশেষ করে তাকে দেওয়া হয়, বা বিশেষ উদ্দেশ্যে অনেক সময় এগুলো মানুষও ব্যবহার করে, ঠিক আছে। যেই মাত্রায় দিলে তার জীবন হানি হওয়ার ঘটনা থাকে। এখন কেউ মনে করেন যে একসাথে অনেকগুলো ওষুধ খেয়ে ফেলাইলো, ঠিক আছে, তখন যে ডোজটা হবে সেটা হবে হচ্ছিল লেথাল টক্সিক ডোজ। লেথাল টক্সিক ডোজ। তারপরে ছিল ফেটাল ডোজ। এই মাত্রায় পরিমাণের সময় মারা যায়। কিন্তু এই বাড়াইতে 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 যদি তাকে আমরা এত বেশি পরিমাণে দেই, ঠিক আছে, যেইটাই তার মৃত্যু অনিবার্য, সেইটা হচ্ছিল আপনার ফেটাল ডোজ, ঠিক আছে। আমাদের এতগুলো মনে রাখার দরকার নেই, আমাদের মানে জাস্ট পরীক্ষার জন্য আপনারা এগুলো পড়বেন, এছাড়া এগুলো মাথায় রাখার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা ওই মাত্রায় যাবো না, ঠিক আছে। ডোজ কিসের উপর নির্ভর করে? সাধারণত বয়সের উপরে, সেক্সের উপরে, সাইজ অ্যান্ড বডি ওয়েট, ঠিক আছে, টেম্পারেচার, তারপরে হচ্ছিল ফাস্টিং, এগুলোর উপরে ডোজ নির্ভর করে। যেমন কিছু কিছু ওষুধ আছে বয়সের সাথে নির্ভর করে। অল্প বয়স হইলে অল্প দিব, ঠিক আছে। বেশি বয়স হইলে ডোজটা একটু বাড়ায় দিতে হবে, যেটাকে আমরা অ্যাডাল্ট ডোজ বলি, ঠিক আছে। সেক্স, মেয়েদের কিছু কিছু আছে যেগুলা মেয়েদের বিভিন্ন সময় শারীরিক অবস্থা বিভিন্ন রকমের থাকে, ঠিক আছে, সেই সময়টায় কম লাগে। এখন একটা মেয়ের প্রেগনেন্সিতে তার প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ট্রানএক্সামিক অ্যাসিড ব্যবহার করতে পারি, মানে তার রক্ত বন্ধের জন্য। তো বন্ধ করলে রক্ত যখন বৃষ্টি যখন পড়বে তখন কি ছাদের এই পাশে পড়বে নাকি ছাদের এই পাশে পড়বে নাকি ছাদের সম্পূর্ণ ছাদের উপরে? সম্পূর্ণ ছাদের উপর পড়বে। তাহলে ওই যে ট্রানএক্সামিক অ্যাসিড, ওইটা যেমন মায়ের করবে, ভালো করবে, তেমন বাচ্চার উপরে ওর একটা প্রভাব পড়বে, ঠিক আছে। তো এইটা এই জন্য গর্ভবতী মায়েদের আমরা কম ডোজে ওষুধ দিই,
কম ডোজে ওষুধ দিই, না পারতে দেই না। ঠিক আছে, সাইজ এবং বডি ওয়েটের উপর নির্ভর করে ডোজটা কিছুটা হেরফের হয়। যার স্বাস্থ্য ভালো, ওজন বেশি, ঠিক আছে, তাকে তো আমরা অল্প ডোজে দিলে কাজ হবে না, তাকে একটু ডোজ বাড়ায় দিতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছিল টেম্পারমেন্ট। এটা ছিল যে খিটখিটে মেজাজের লোকের ওষুধের মাত্রা কম হলেও চলে, যারা বেশি খিটখিটে হয়। ঠিক আছে, যারা খিটখিটে হওয়া যেসব মহিলারা ঝগড়া করে, ঠিক আছে, একটা সহজ কথা বলে দিই, যেসব মহিলারা ঝগড়া করে জিজ্ঞেস করে দেখবেন যে তাদের পায়খানা ক্লিয়ার না। তাদের পায়খানা ক্লিয়ার না করার জন্য পেটের ভিতরে সারাদিন অশান্তি থাকে, আর পেটে অশান্তি থাকলে মনেও অশান্তি দেখা দেয়। এই জন্য দেখবেন যে ম্যাক্সিমাম যারা ঝগড়া করে, যেসব মহিলারা ঝগড়া করে বা যেসব পুরুষরা সবসময় খেস করে, দেখবেন যে এদের পায়খানা ক্লিয়ার না। ঠিক আছে, কারণ তার তো পেটেও শান্তি নেই, মনেও শান্তি নেই। শান্তি না থাকলে তো একটা আকাম করবে। ঠিক আছে, ফাস্টিং ডোজ। কিছু কিছু ওষুধ আছে যেগুলো খালি পেটে, ফাস্টিং মানে খালি পেট। ঠিক আছে, কিছু কিছু ডোজ আছে খালি পেটে দিতে হয়, কিছু কিছু ডোজ আছে ভরা পেটে দিতে হয়। ঠিক আছে, ডায়াবেটিসের কিছু কিছু ওষুধ আছে যেগুলো খালি পেটে দিলে অ্যাবজর্ব হবে ভালো। এই ওষুধগুলো যদি আমরা ভরা পেটে দিয়ে ফেলাই, ভরা পেটে দিলে কি হবে, খাবার হজমের জন্য যে অ্যাসিডগুলো তৈরি হয়, ঠিক আছে, সে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ওষুধটার ক্রিয়া নষ্ট করে দিবে। তাহলে কি হবে, আপনি ওষুধ খাইলেন আর মলদার দিয়ে বের হয়ে গেল, কোনো কাজ হবে না। ঠিক আছে, এইগুলোর উপরে আপনি ডোজটা নির্ভর করবেন। যেমন আপনি মনে করেন যে একটা রোগীর শিরা পাচ্ছেন না, হ্যাঁ, তাকে স্যালাইন দেবেন কি করে? কলেরা স্যালাইন। আমার কলেরা হয়েছে, আমার শিরা পাওয়া যাচ্ছে না, এত পরিমাণ বাথরুম করছি, তাহলে তার ওই স্যালাইন কাইটি খাওয়াই দিলে হবে না? পাকস্থলিতে পড়বে, কিন্তু সেটা তো শরীরে তো ঢুকবে, রক্তের ভিতরেও যাবে, কিন্তু সম্পূর্ণরূপে যাবে না। কারণ আইবি যে প্রিপারেশন গুলো তৈরি করা হয়, ঠিক আছে, সেফট্রিয়াক্সনের ট্যাবলেট নেই কেন? সেফট্রিয়াক্সনের ট্যাবলেট নেই কেন? এত দামি একটা ওষুধের, এত বহুল ব্যবহৃত ওষুধের ট্যাবলেট ঠিক কেন? কারণ এটা খাইলে পেটের ভিতরে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা থাকে, এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ওর ওষুধের এফিকাসিটা নষ্ট করে দেয়। ঠিক আছে, এই জন্য ওর ট্যাবলেট তৈরি করা হয়নি। এই যে খাবার স্যালাইন, এটা কাইটে দিয়ে খাওয়াই দিলেও কাজ হবে, কিন্তু সম্পূর্ণরূপে কাজ হবে না। কারণ ও যে পাকস্থলীর ভিতরে যে অ্যাসিডটা থাকে খাবার হজম করার জন্য, ওর সাথে বিক্রিয়া করে ও অন্য আরেকটা ঘটনা ঘটায় ফেলাবে। ঠিক আছে, এই জন্য এটা দিল না। ইনসুলিন ফুটাইতে ভয়, সুই ফুটাইতে কান্না ভয় করে, তাহলে ইনসুলিন তো খাওয়াই দিলে হয়, তাই না? কিন্তু ইনসুলিন তো ইয়েতে গেলে 100% নিষ্ক্রিয় হয়ে যাবে পাকস্থলীর ভিতরে গেলে। ঠিক আছে, এই জন্য ওইভাবে আমরা এই করব। কোন কোন মাধ্যমে ঔষধ ও ইনজেকশন মানব শরীরে প্রয়োগ করা হয়ে থাকে? এটা জানেন, মুখে দিয়ে, পার রেক্টালে, ঠিক আছে, নাক কান চোখ দিয়ে, মলদার দিয়ে, জিহ্বার নিচে দিয়ে, এগুলোই করে লাগে। এগুলো আপনারা বাসায় বসে করে নিতে পারবেন না ইনজেকশন আকারে। ইনজেকশনের ভিতরে কয়েকটা ভাগ আছে। ত্বকের নিচে, ঠিক আছে, ইন্টারডার্মাল হচ্ছিল ত্বকের নিচে, সাবকিউটেনিয়াস অর্ধত্বকের নিচে, ঠিক আছে, ইন্টারমাসকুলার মাংসে, ইন্টারভেনাস শিরার ভিতরে, ইন্টারআর্টিকুলার জয়েন্টের ভিতরে। ঠিক আছে, এগুলো যারা আমরা স্পেশালি এর উপরে ট্রেনিং প্রাপ্ত, তারা সাধারণত এই ইনজেকশনগুলো দেই। আমরা এই জয়েন্টের ভিতরে, এইসব যে জয়েন্ট আছে, এই জয়েন্ট আছে, এই ছোট ছোট জয়েন্ট আছে, আমরা এর উপরে বিশেষ ট্রেনিং প্রাপ্ত, আমরা এইগুলো বেশি ব্যবহার করি। ঠিক আছে, ইন্টারআর্টিকুলার আপনাদের প্র্যাকটিস করার দরকার নেই, কারণ একটু ভুলের কারণে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, ইনজেকশনের সুবিধা অসুবিধা, এটা তো বুঝতে পারতেছেন যে একটা ব্যথার ব্যাপার স্যাপার আছে, কি আছে, প্লাস এটা ছিল অসুবিধা, কাজ করবে, আর হচ্ছে সুবিধা হচ্ছে যে কাজ করবে, খুব ভালো কাজ করবে। ঠিক আছে, ড্রাগ রিঅ্যাকশন বলতে কি বোঝায়? যখনই একটা ওষুধ
খুব দ্রুত হয়ে যাচ্ছে? না স্যার, না স্যার। বোঝা যাচ্ছে? জি। এই যে কোনো মাথায় হাত দিয়ে করছেন কেন? মাথা মেলা ভারী হয়ে গেছে নাকি? মাথায় আমরা কখন হাত দেই? যখন মাথাটা খুব ভারী হয়ে যায়, মানে যখন চিন্তা করি তখন মাথায় ভার চলে আসে। এই জন্য ঠেকনা দেওয়ার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করেছে। ঠিক আছে? হ্যাঁ, তো সেরকম ভারী হয়ে যাচ্ছে নাকি? তাহলে মাথায় হাত দেওয়া বন্ধ করেন। ঠিক আছে? ওর লক্ষণ কি কি? একজন রোগীর ঔষধ সেবনের ফলে ড্রাগ রিঅ্যাকশন হলে ডাক্তার হিসাবে তোমার তাৎক্ষণিক করণীয় কি? এটা ছিল যে একটা ওষুধ কার কিসে অ্যালার্জি আছে এটা তো আমরা কেউ জানি না, কিন্তু ম্যাক্সিমামই একটা ঘটনা শোনা যায় যে অমুক ডাক্তার একটা ইনজেকশন দিয়ে রোগী মেরে ফেলেছে। আসলে ওই ওষুধে ওই রোগীর অ্যালার্জি ছিল। এখন ভাই আমরা তার গণক না, বা কপালে তো মিটারও নাই যে এইটাই ওনার অ্যালার্জি ওঠে। ঠিক আছে? তো ওই ওষুধটা দেওয়া হয়েছে, দেওয়ার সাথে সাথে তার ড্রাগ রিঅ্যাকশন করছে, আর ড্রাগ রিঅ্যাকশন করার কারণে, ঠিক আছে, এটা হচ্ছে। তো ড্রাগ রিঅ্যাকশনের এর লক্ষণগুলো কি? শরীরে র্যাশ দেখা দেবে, চুলকাবে, ফুলে উঠবে, ঠিক আছে, ঠিক আছে, মাথা ঘুরাবে, বিভিন্ন রকম হইতে পারে না এমন কোনো কিছু নেই। একজন চিকিৎসক হিসেবে কি করতে হবে? প্রথমে দেখতে হবে যে কিসের কারণে রিঅ্যাকশনটা হচ্ছে। যদি সে ব্লাড দেয়, ব্লাড দেওয়ার কারণে তার রিঅ্যাকশন হচ্ছে, সাথে সাথে ব্লাডটা স্টপ করতে হবে। স্যালাইন দেওয়ার কারণে কি হচ্ছে, স্যালাইনটা স্টপ করতে হবে। পরিবেশের জন্য রিঅ্যাকশন হচ্ছে, ধুলাবালি পরিবেশে আছে, একটা অ্যাজমা রোগীর আপনি নিয়ে ধুলার এখানে নিয়ে বসায় তুলেন, ধুলাবালির জন্য তার অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে, তাকে ওইখান থেকে সরাই নিয়ে আসতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা ছিল যে এরপরে আমরা ড্রাগের দিকে ই করবো। ঠিক আছে? ড্রাগের দিকে কি, যে একটা অ্যান্টিহিস্টামিন দিব, সাথে একটা স্টেরয়েড দিব, যেন দ্রুত কাজ করে। ঠিক আছে? এই কয়েকটি ব্যাকটেরিয়া অণুজীবের নাম লেখা, এগুলো পারবেন না? এগুলো পড়ি না। হুম? এগুলো আমরা পড়ি না। সেফ্লোক্সাসিন পর্যন্ত গেছে। আচ্ছা, এখন আমরা যেটি করব সেটা ছিল যে ফ্লোক্সাসিন, মানে ফ্লুক্লোক্সাসিন। স্যার এই ভাইরাসটা নিয়ে একটু আলোচনা করা যাবে? এটা এটা ছিল কয়েকটা ব্যাকটেরিয়া অণুজীবের নাম লিখো। এটা ছিল যে স্টাফিলোকক্কাস, স্টেপটোকক্কাস, শুধু এই একটাই। স্টাফিলোকক্কাস বলতেছি, স্টাফিলোকক্কাস, স্টেপটোকক্কাস, নিউমোকক্কাই, মেনিঙ্গোকক্কাই, কুরাইনি ব্যাকটেরিয়াম, ডিপথেরিয়া। ঠিক আছে? স্টাফিলোকক্কাস, স্টেপটোকক্কাস, এই দুটো জীবাণু সাধারণত আমাদের গলাতে এবং যেসব জায়গায় পুঁজ হয়, ঠিক আছে, কোথাও কাটে গেলে এই দুটো জীবাণুর জন্য ওইখানে পুঁজের তৈরি হয়। যেখানে পুঁজ থাকে বুঝতে হবে যে সেখানে স্টাফিলোকক্কাস আছে। ঠিক আছে? স্টাফিলোকক্কাস এবং স্টেপটোকক্কাস, নিউমোকক্কাস, নিউমোকক্কাই, এটার জন্য হচ্ছিল নিউমোনিয়া হয় বাচ্চাদের। স্যার অনেক সময় যে ওই যে বিষ ফোড়া বলে সেটার কি আরেক নাম এটা? সেটার জন্য না, বিষ ফোড়া, এটা তো জীবাণু। না, বিষ ফোড়া না একটা জীবাণুর আক্রমণে? হ্যাঁ, সেইটা কি না? এর জন্য হয়। এটার কারণে? হ্যাঁ, এটার জন্য হয়। তবে বিষ ফোড়াটা কিভাবে হয়? বিষ ফোড়াটা হয় হচ্ছে এইটা হচ্ছিল আমাদের ত্বক, ঠিক আছে, এইখানে হচ্ছে এগুলো হচ্ছিল আমাদের পশম, ঠিক আছে, পশম। কোনো কারণে কাটা, আমরা এইভাবে কাটলাম, এইভাবে কাটতে কাটতে অনেকে আছে দাড়ি উল্টা কাটে, ঠিক আছে, বা শরীরের পশমগুলো উল্টা কাটে, উল্টা কাটলে তখন এটা এরকম হয়ে যায়। ঠিক আছে? বা আমাদের শরীরে কিছু গর্ত থাকে, ঠিক আছে, এখানে মনে করেন যে গর্ত থাকে, এই গর্ত থেকে ময়লা জিনিসগুলো আমাদের ঘাম হয়ে বের হয়ে যায়। এখান থেকে শরীরের বজ্র এসে এইখান থেকে বের হয়ে যায়, এগুলো ছিল আমাদের পশম। ঠিক আছে? কোনো কারণে একটা পশম বেশি করে কাটা হয়ে গেল, বেশি কাটা হয়ে গেল, অথবা এই যে ইয়েটা আছে, এই পথটা বন্ধ হয়ে গেল ময়লা করে,
তাহলে এর ভিতরে যে দেখা যাচ্ছে সব জায়গা থেকে, এর ভিতরে যে ময়লাগুলো থাকে, এই ময়লাগুলো সৃষ্টিকর্তা আমাদের শরীরকে এমন ভাবে তৈরি করে দিছে যে সে কখনো বাড়তি জিনিস শরীরের ভিতরে রাখবে না, বাড়তি জিনিস শরীরে রাখবে না। তখন কি হবে, এই ময়লাগুলো আস্তে আস্তে ঠেলে বের হবে, ঠিক আছে? এই ময়লাগুলো ঠেলে বের হয়ে এইখানে এরকম ফুলে উঠবে। এবার ফুলে উঠে একটা তো মুখ বের হইতে হবে, ঠিক আছে? তখন এটা কি করি, ওই ঠেলে উঠছে আমরা দেখতে দেখতে ওইটা একটু চুলকাই। আর শরীরের জীবাণু তো সবসময় আছে। এই জায়গায় যে মিলিয়ন বিলিয়ন স্টেফিলোকক্কাস নেই তা কিন্তু আমরা বলতে পারতেছি না, ঠিক আছে? আমি একটু আগে রক্ত পড়ায় আসছি, আমার সেই রক্তের সাথে জীবাণুটি এখানে চলে আসছে, এটা আবার আপনাদের পায়ে পায়ে আপনাদের বাড়িতে যাবে, ঠিক আছে? ও সবসময় বেড়ানোর উপরেই থাকে। তো যাই হোক, তখন এইখানে যদি স্টেফিলোকক্কাস আসে তখন এইখানেও একটা মুখের সৃষ্টি হবে। এইটাই হচ্ছে বিষ ফোড়া, ঠিক আছে? এইটা হচ্ছে বিষ ফোড়া। আর হচ্ছে যে লোম ফোড়া কোনটা, লোম ফোড়া কোনটা, এই যে যে পশমটা আছে, ঠিক আছে? এই পশমটা কোনোভাবে বেশি কাটা হয়ে গেল, বেশি কাটা হয়ে গেল, বেশি কাটার কারণে এই যে ত্বকে ঢেকে গেছে। এবার এই পশমটা তো বাড়বে, দিন দিন বাড়বে। এবার দিন দিন বাড়তে গেলে এ কি করবে, এইখান থেকে ঠেলে নিয়ে উঠে বাইরে যাবে, ঠেলে নিয়ে উঠে বাইরে যাবে, ঠিক আছে? তখন এইখানে স্টেফিলোকক্কাস এসে বাসা তৈরি করবে, স্টেফিলোকক্কাস এসে এখানে বাসা তৈরি করবে, বাসা তৈরি করে পুজ করে ওকে ফাইটে ওইটা বের হওয়ার পথ, বের হওয়ার রাস্তা করে দিবে। বুঝা গেছে? বিষ ফোড়া কোনটা, লোম ফোড়া কোনটা, এটা আমরা আলাদা করতে পারবো?